এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, এআই এর যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি বললেন তথ্যমন্ত্রী। মায়ের সঙ্গে স্ত্রীর ঝগড়া, ক্ষোভে দুই সন্তানকে দুই হাওরে ফেলে হত্যা করলেন বাবা। সাগর শেষ মাথা পর্যন্ত গেলেও সমস্যা হবে না বলার পরেই ভেঙে পড়ল, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি। নোয়াখালীতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ, বিপাকে ২৯,০০০ গ্রাহক। সর্বশেষে জানাবো, মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি হত্যা, ভাষা জটিলতায় অভিযোগ গঠন স্থগিত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। এআই এর যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি বললেন তথ্যমন্ত্রী। দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকার শক্তি বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বুধবার ১২ আগস্ট রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী কথা বলেন। যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার আবির্ভাব সহ নতুন প্রযুক্তি নির্ভর ব্যবস্থায় প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। পুরোনো দিনের জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন। তাই তরুণদের হাতে সঠিক জ্ঞান ও দক্ষতা তুলে দেয়া প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব। ২০২৬ ডিফারেন্ট কনটেক্স কমন অ্যাসপিরেশনস এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ প্রযুক্তির অভাবনীয় উন্নয়ন মানব সভ্যতার জন্য বড় আশীর্বাদ হলেও এর সঙ্গে সম্পূর্ণ নতুন কিছু চ্যালেঞ্জও তৈরি হয়েছে। প্রযুক্তি ও জ্ঞানের বিবর্তন এত দ্রুত ঘটছে যে আগামী দিনের পরিস্থিতি কেমন হবে তা আগে থেকে ধারণা করা কঠিন। মন্ত্রী বলেন, জ্ঞান এখন আর নির্দিষ্ট বা স্থির কোনো বিষয় নয়, তা প্রতিনিয়ত পরিবর্তনশীল। পুরনো প্রজন্মকে অনুধাবন করতে হবে। এই নতুন ইকোসিস্টেমে মানিয়ে নেওয়ার জৈবিক ও সহজাত সক্ষমতা তরুণ প্রজন্মের মধ্যেই সবচেয়ে বেশি। তরুণদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে তথ্যমন্ত্রী বলেন, কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের মতো পুরনো সমস্যার সঙ্গে প্রযুক্তি নির্ভর নানা নতুন সংকট যুক্ত হচ্ছে। কিন্তু তরুণদের নতুন প্রযুক্তি নির্ভর জ্ঞান ও দক্ষতা নেয়ার উপযুক্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এখনো বৈশ্বিকভাবে পূর্ণাঙ্গ রূপ পায়নি। জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থাগুলোকে তরুণদের কেন্দ্র করে নতুন জ্ঞানের রূপান্তর ও দক্ষতা অর্জনের প্রক্রিয়ায় বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। মায়ের সঙ্গে স্ত্রীর ঝগড়া, ক্ষোভে দুই সন্তানকে দুই হাওরে ফেলে হত্যা করলেন বাবা। সুনামগঞ্জের দিরাইয়ে বাবার হাতে দুই শিশু সন্তান হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কামরুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ বুধবার ১২ আগস্ট সকালে সুনামগঞ্জের পৃথক দুটি স্থান থেকে ওই দুই সন্তানের মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হল উপজেলার শ্যামারচর মধুপুর গ্রামের কামরুল মিয়ার ছেলে মুহাদ্দিস মিয়া বয়স ৭ ও মেয়ে তুলনা আক্তার বয়স ৪। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার থেকে মুহাদ্দিস ও তুলনা নিখোঁজ ছিল। সন্তান দুজন নিখোঁজ হওয়ার পর তাদের বাবা কামরুল মিয়া স্থানীয়দের জানান শিশুরা নিখোঁজ হয়েছে এবং তিনি তাদের খুঁজে পাচ্ছেন না। এরপর পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়রাও তাদের খোঁজাখুঁজি শুরু করেন। তবে কামরুল মিয়ার কথাবার্তা ও আচরণে স্থানীয়দের সন্দেহের সৃষ্টি হয়। পরে মঙ্গলবার গ্রামবাসী তাকে জিজ্ঞাসাবাদ করে চাপ দিলে তিনি জানান, বুধবার সকালে সন্তান দুজনের বিষয়ে জানাবেন। বুধবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে কামরুল মিয়া তার দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দিরাই সিলেট সড়কের মদনপুর এলাকায় দেখার হাওর ও জাউরা এলাকা সংলগ্ন হাওরে থেকে পৃথকভাবে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। দুই শিশুর মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। দিরাই থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তাদের বাবা কামরুল মিয়াকে আটক করা হয়েছে। মরদেহ দুটি ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে। সাগর শেষ মাথা পর্যন্ত গেলেও সমস্যা হবে না বলার পরই ভেঙে পড়ল, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি। সাগর শেষ মাথা পর্যন্ত গেলেও সমস্যা হবে না এমন আশ্বাসের সুরে কথাগুলো বলছিলেন। কথাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সাঁকোটি ভেঙে পড়ে এবং পারাপারত ও ওপরে দাঁড়ানো ব্যক্তিরা নিচে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় অল্পের জন্য জামায়াতের সংসদ সদস্য রক্ষা পান। ইন্টারনেটে এই ভিডিও ক্লিপটি ছড়িয়ে পড়ার পর তা নিয়ে বিভিন্ন হাস্যরসাত্মক ও ট্রোলমূলক মন্তব্য প্রকাশ করেছেন নেটিজেনরা।
বুধবার সকালে নীলফামারীর ডিমলাই নাওতারা ইউনিয়নের নাটাবাড়ি এলাকায় নাওতারা নদীর ওপর বৃষ্টি পরিদর্শনে গিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মুখে পড়েছেন নীলফামারী ১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার ও রাজনৈতিক নেতাকর্মীরা। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নদীতে ব্রিজ না থাকার কারণে স্থানীয়রা চরম ভোগান্তিতে ছিলেন। পরে তারা সেখানে নিজের অর্থায়নে একটি কাঠের সাঁকো তৈরি করেন। আজকে সংসদ সদস্য আব্দুল সাত্তার তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেটি পরিদর্শনে যান। এ সময় তিনি সাঁকোতে ওঠার পর হঠাৎ এর একাংশ ভেঙে পড়ে। এতে এমপির সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী পড়ে আহত হন, তবে তিনি অক্ষত রয়েছেন। নোয়াখালীতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ, বিপাকে ২৯,০০০ গ্রাহক। এলএনজি টার্মিনালের সমস্যার কারণে নোয়াখালীতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে জেলার প্রায় ২৯,৩৫০ আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক এবং ৬০টি সিএনজি স্টেশনে গ্যাস সংকটে পড়েছে। হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় রান্নাবান্না সহ বিভিন্ন কাজে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। বুধবার ১২ আগস্ট দুপুর ১২টা থেকে বাখরাবাদ গ্যাসের আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। তবে কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলতে পারেনি কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নোয়াখালীতে প্রতিদিন গড়ে ১৬ থেকে ১৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। গত সপ্তাহে হঠাৎ গ্যাসের চাপ কমে যাওয়ায় জেলা জুড়ে সংকট দেখা দেয়। চলতি সপ্তাহের শুরুতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বুধবার দুপুর থেকে পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে জেলার প্রায় ২৯,০০০ আবাসিক ও ৩৫০ বাণিজ্যিক গ্রাহক এবং ৬০টি সিএনজি ফিলিং স্টেশন সরাসরি সংকটে পড়েছে। মাইজদির লক্ষ্মীনারায়ণপুর এলাকার বাসিন্দা মনোয়ারা বেগম বলেন, গত সপ্তাহে গ্যাসের চাপ কম থাকলেও চুলা হালকা জ্বলত। দিনে বা রাতে কোনো এক সময় কিছুটা গ্যাস পাওয়া যেত, তখন রান্না করা সম্ভব হতো। কিন্তু আজ দুপুর থেকে চুলা একেবারেই জ্বলছে না। এতে রান্নাবান্না সহ দৈনন্দিন কাজে অনেক সমস্যা হচ্ছে। মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি হত্যা, ভাষা জটিলতায় অভিযোগ গঠন স্থগিত। মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানের পোর্ট ডিকশনে ৩ বাংলাদেশি সহকর্মীকে হত্যার অভিযোগে গ্রেফতার বাংলাদেশি নাগরিক মোহাম্মদ ইদ্রিস আলী বয়স ৪৩-এর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। মালয় ভাষা ঠিকমতো বুঝতে না পারায় বৃহস্পতিবার ১৩ আগস্ট তার বোঝার মতো ভাষায় অভিযোগ পড়ে শোনানোর দিন ধার্য করেছেন আদালত। বুধবার ১২ আগস্ট স্থানীয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন ইদ্রিস আলী। তার বিরুদ্ধে মোহাম্মদ নজরুল ইসলাম, মহাসিন ও কিরণ মিয়াকে হত্যার অভিযোগ আনা হয়েছে। ম্যাজিস্ট্রেট নুরুল সাকিনা রসলির সামনে মালয় ভাষায় অভিযোগ পড়ে শোনানো হলে প্রথমে তিনি বুঝেছেন বলে মাথা নাড়েন। পরে আদালত বুঝতে পারেন অভিযোগের বিষয়বস্তু তিনি পুরোপুরি বুঝতে পারছেন না। এজন্য বাংলাদেশি দোভাষী ডেকে এনে তার বোঝার মতো ভাষায় আবার অভিযোগ করার নির্দেশ দেওয়া হয়। আদালতের অভিযোগ অনুযায়ী চলতি মাসের শুরুতে পোর্ট ডিকশনের তামানলিঙ্গির একটি বাড়ির পেছনের গলিতে এবং শাওয়ামাঙ্গিস এলাকার একটি পাম বাগানে বিকেল ৩:৩০ থেকে ৪টার মধ্যে ৩ জনকে হত্যা করা হয়। দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড অথবা ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। মৃত্যুদণ্ড না হলে সর্বোচ্চ ১২টি ব্যত্রাঘাতের শাস্তিও হতে পারে। একই ঘটনায় আরেক বাংলাদেশি মোহাম্মদ কাজল মণ্ডলকে হত্যা চেষ্টার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ইদ্রিস আলীকে। তামানলিঙ্গিতে বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগে বলা হয়েছে।